বেঙ্গল বার্তা চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে দেব এখনকার বাছাই করা সংবাদ। প্রথমেই হেডলাইন্স। রাজ্য পুলিশের সাফল্য, ডিজিটাল আরএস প্রতারণায় দেশের প্রথম সাজা, 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড। তৃণমূল গেলে তবেই আসল বদল, তবেই শিল্প হবে ঠেকে শেখা মোদি এবার অনেক কৌশলী। বিবাহিত কন্যার অধিকারেও সরকারি চাকরির কোটা মেনে নিল রাজ্য। হাইকোর্টে জয় নারী ক্ষমতায়নের। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কোনো মিছিল করা যাবে না। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস নিয়ে শর্ত হাইকোর্টের। দুর্গাপুরে মোদির পাশে শুভেন্দু সুকান্ত, দিল্লিতে দিলীপের মুখে লাগাম হাইকমান্ডের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। কোটি টাকার ডিজিটাল অ্যারেস্ট মামলায় দেশে প্রথমবার দোষী সাব্যস্ত হলেন অভিযুক্তরা। নদিয়ার রানাঘাট সাইবার থানার তদন্তে মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট ও রাজস্থানের একাধিক জায়গায় অভিযান চালিয়ে 2024 সালের ডিসেম্বর মাসে মোট 13 জনকে গ্রেফতার করল পুলিশ। সম্প্রতি কল্যাণীর অতিরিক্ত জেলা দায়রা আদালতে তাদের মধ্যে 9 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 9 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে বহু মোবাইল ফোন, ব্যাংক পাসবুক, চেক বই, প্যান কার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। পাশাপাশি তদন্তে সিল করা হয়েছে মোট 100টি ব্যাংক অ্যাকাউন্ট, যার মধ্যে 4 লক্ষ টাকারও বেশি জমা ছিল। 2024 সালের 6 নভেম্বর এক ব্যক্তি নদিয়ার কল্যাণী সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তার কাছ থেকে 1 কোটি টাকার বেশি প্রতারণা করা হয়েছে। তদন্তে নেমে দেখা যায় অভিযুক্তরা দেশের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে। ফলে রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগ 4টি রাজ্যে ছড়িয়ে অভিযান চালিয়ে একে একে সকলকে গ্রেফতার করে। সূত্রের খবর, প্রতারকরা ডিজিটাল অ্যারেস্টের নামে ভুয়ো আইনজীবী ও পুলিশ পরিচয় দিয়ে নিরীহ নাগরিকদের ফোন করত এবং ভয় দেখিয়ে টাকা হাতিয়ে দিত। এই কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া অভিযুক্তর বিরুদ্ধে সাজার শুনানি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আদালত এদিন দোষীদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে। পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানান, এই মামলার রায় দেশের দৃষ্টান্ত হয়ে রইল। ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে লড়াইয়ের একটি বড় সাফল্য। বাবা মায়ের জমি হারালে কেবল ছেলে বা অবিবাহিত মেয়েরাই নয়, সরকারি চাকরির এক্সেমটেড কোটায় অধিকার রয়েছে বিবাহিত কন্যারও। অবশেষে সেই অবস্থানেই ফিরল রাজ্য সরকার। হাইকোর্টে মামলাকারী এক মহিলার জোরদার আইনি লড়াই এক ঐতিহাসিক বার্তা উঠে এলো। মেয়েরাও বাবা মায়ের সমান উত্তরাধিকারী, বিবাহিত হলেও তাও বাদ নয়। ঘটনার সূত্রপাত বীরভূমের মক্কেশ্বর থার্মাল পাওয়ার প্রকল্পকে ঘিরে। জমি অধিগ্রহণের পরে রাজ্য সরকারের ঘোষণা করেছিলেন, জমিহারাদের পরিবারের এক্সেমটেড কোটায় বেকার সদস্যদের অগ্রাধিকারে সরকারি চাকরি দেওয়া হবে। সেই সুযোগের দাবিতে আবেদন করেন এক বিবাহিত কন্যা। কিন্তু শ্রম দফতরের তরফে সাফ জানানো হয়, বিবাহিত কন্যারা এই সুযোগ পাবেন না, কারণ সরকারি নথিতে বলা আছে কেবল ছেলে বা অবিবাহিত মেয়েরাই এই সুযোগের যোগ্য। ওই বৈষম্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন ওই কন্যা। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিষয়টি শুনানি চলাকালীন তিনি প্রশ্ন তোলেন, রাজ্য কি নারী ও পুরুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে? বিচারপতি বলেন, একজন সন্তান, তিনি ছেলে হন বা মেয়ে, বিবাহিত হন বা না হন, তিনি কেন বাবার সম্পত্তি বা অধিকার থেকে বঞ্চিত হবেন? আবেদনকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, শ্রম দফতরের তরফে এই সিদ্ধান্ত অসাংবিধানিক এবং সম্পূর্ণ লিঙ্গ বৈষম্যমূলক। আদালতের সহমত জানিয়ে রাজ্য সরকারের শ্রম দপ্তরের ওই মেমোকে লিঙ্গ বৈষম্যমূলক বলে খারিজ করে দেয়। শুধু সিঙ্গেল বেঞ্চ নয়, পরের ডিভিশন বেঞ্চেও হারে রাজ্য। শেষ পর্যন্ত আদালত অবমাননার মামলায় সশরীরে হাজির হয়ে দপ্তরের এক আধিকারিক জানায়, আবেদনকারীর নাম এক্সেমটেড কোটায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে সরকারি সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে। এই রায়ে সন্তোষ প্রকাশ করে আদালতে ফের একবার স্পষ্ট করে দেয়, সংবিধান সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে। লিঙ্গভিত্তিক বৈষম্য নয়, আইনের চোখে সকলেই সমান। এই রায় এক দৃষ্টান্ত হয়ে থাকলো, যেখানে বিবাহিত কন্যার অধিকারকে আইনি স্বীকৃতি দিল হাইকোর্ট। সকাল 8টার মধ্যে সমস্ত মিছিলকে পৌঁছতে হবে 21শে জুলাই সভা মঞ্চে। কলকাতা হাইকোর্ট এবং উত্তর কলকাতার কোনো অফিসের 5 কিলোমিটারের মধ্যে যানজট রাখা চলবে না। এই শর্তে তৃণমূলের 21শে জুলাইয়ের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, গোটা কলকাতার পরিবহন ব্যবস্থা যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়, তাও কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে। বস্তুত শহীদ দিবসকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেও সেই আবেদন মান্যতা পায়নি আদালতে। সূত্রের খবর, সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ করে আজই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার। বস্তুত 21শে জুলাই তৃণমূল শহীদ সমাবেশের জেরে শহরের জনজীবন ব্যাহত হতে পারে, এমন আশঙ্কা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বামপন্থী আইনজীবীদের সংগঠন। ওই মামলায় বৃহস্পতিবার কড়া পর্যবেক্ষণ সামনে আনেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
সভার অনুমতি নিয়ে আপত্তি না থাকলেও শহরবাসীর দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রশ্ন তোলেন, জনগণ কতক্ষণ সহ্য করবে? বিচারপতির এই মন্তব্যে যেন রাজ্যের ওপর চাপ বেড়েছে আরো খানিকটা। শুনানিতে রাজ্যের পক্ষ অ্যাডভোকেট জেনারেল যুক্তি দেন, সমস্ত নিয়ম মেনেই সভার অনুমতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সফরেও এমন ট্রাফিক বিধিনিষেধ থাকে। এই সভা তো গত 3 দশক ধরেই হচ্ছে, কিন্তু তাতেও সন্তুষ্ট নয় আদালত। বিচারপতি পাল্টা বলেন, তাহলে কি কলকাতার পুলিশ কমিশনার মুচলেখা দেবেন যে কোনো যানজট হবে না? জনগণ কতটা সহ্য করবে সেটাও ভাবতে হবে। মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ পক্ষ থেকে হলফনামা জমা দিয়েছেন আদালতে, যেখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 16 জুলাই কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং মিছিলে পুলিশের ভূমিকা ও কলকাতার ট্রাফিক ব্যবস্থা কেমন ছিল। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বহু গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 144 ধারা, তাই সেখানে রাজনৈতিক অরাজনৈতিক সভা সমাবেশ করা যাবে না, পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি রয়েছে। পাশাপাশি বলা হয়েছে পার্ক সার্কাস স্কুল ফেরি সার্ভিস ছুটি ঘোষণা করা হয়েছে। এরপরই বিচারপতি জানতে চান 21শে জুলাই নিয়ে পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়েছিল কিনা। উত্তরে অ্যাডভোকেট জানান, নেওয়া হয়েছিল। মামলাকারীদের সংগঠন আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। ফলে মামলার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিচারপতি প্রশ্ন করেন, কত মানুষের জমায়েত হতে পারে? গাড়িগুলি, ট্রাম, বাস কোথা থেকে যাবে? উত্তর কলকাতা স্তব্ধ হয়ে যাবে। 10 লক্ষ মানুষের জমায়েত হলে কলকাতার ট্রাফিক ব্যবস্থা কি হতে পারে তা পরিষ্কার। বিচারপতি আরো বলেন, হাইকোর্ট সমাবেশ বন্ধ করার পক্ষে নয়, কিন্তু মানুষ জানবেন কি করে তাদের গন্তব্যের জায়গা পৌঁছবেন? তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। প্রচার পাওয়ার জন্যই এই ধরনের মামলা করা হয়েছে। এটা জনস্বার্থ মামলা হওয়া উচিত। অতীতে এমন কোনো ঘটনা নেই যেখানে দিনে যাতায়াত করতে গিয়ে কেউ বাধা পেয়েছেন অথবা আহত হয়েছেন। মামলাকারী দেখাতে পারবেন না সেটা। বিচারপতি বলেন, যদিও কোথাও কোনো ট্রাফিক ব্যবস্থায় মানুষের সমস্যা হয় তাহলে সে দায়িত্ব নিতে হবে। কলকাতা ধর্মতলা চত্বরে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে, ব্যবস্থাপনা নিয়েও কোনো প্রশ্ন নেই। মামলাকারী জানান, আমি বলছি পুলিশ 10 লক্ষ মানুষের জমায়েতের অনুমতি দিচ্ছে, অথচ 200 মানুষের মিছিলের অনুমতি দেয় না। পুলিশি অনুমতি চাইলে ট্রাফিক ব্যবস্থার সমস্যা হবে, অথচ এক্ষেত্রে পুলিশ আগেই অনুমতি দিয়ে দিয়েছে। কেন দ্বিচারিতা পুলিশের? সিধু কানু জওহর কলেজের পরীক্ষা পিছিয়ে দিয়েছে। আমি এই সমাবেশের প্রতিবাদ করছি না, আদালতের কাছে অনুরোধ করছি সোমবার কাজের দিনে মানুষ তাদের কাজে যেন যোগদান করতে পারে, আদালতেও পৌঁছতে পারেন।